শরীরের কোন কোন অংশে হার্নিয়া হতে পারে? পেটে সবচেয়ে কমন। কি লক্ষণগুলো দেখলে মানুষজন বুঝতে পারবে? কোনো একটা ফোলা যদি কাশি দিলে বড় হয়, আবার এটা যদি ভিতরে চলে যায়, তাহলে এটাকে আমরা বলবো হার্নিয়া। হার্নিয়া আসলে কেন হয়? জন্মের সময় পরে থেকে আমাদের যে অন্ডকোষটা পেটের ভিতরে থাকে, ওটা আস্তে আস্তে ডেভেলপমেন্টের সাথে সাথে নিচে নেমে আসতে থাকে। শ্বাসকষ্টের রোগী যারা থাকে তাদের কাশির সময় পেটে সবসময় একটা প্রেশার তৈরি হয়, অনেক ভারী জিনিসপত্র ওঠানামা করে, কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু হার্নিয়া হতে পারে। কি ধরনের চিকিৎসা দেওয়া হয়? এটার একমাত্র পার্মানেন্ট চিকিৎসা হচ্ছে অপারেশন। কারো একবার হার্নিয়া হলে অপারেশন করলো বা চিকিৎসা করলো, আবার কি ফিরে আসার কোনো ঝুঁকি আছে? জি, হতে পারে। দর্শক, টিভিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আজ আমরা কথা বলবো হার্নিয়ার সমস্যা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার মঞ্জুর হাসান মামুন, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আপনি জানেন যে হার্নিয়া সমস্যার কথা অনেকেই বলে, আমরা জানি, শুনি প্রায়। আপনি যেহেতু রোগী দেখেন, তো হার্নিয়া রোগটা সম্পর্কে আপনি আমাদের একটু বলবেন। হার্নিয়া যদিও একটা মেডিকেল টার্ম, কিন্তু এখন যেহেতু এই রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি, যে কারণে এখন সাধারণ জনগণের মনেও হার্নিয়া শব্দটা একদম বসে গেছে আর কি। হার্নিয়া জিনিসটাকে যদি খুব সহজ ভাষায় বলি, তাহলে বলি যে একটা খুব দেয়ালের এপারে কোনো একটা অঙ্গ যদি ওই দেয়ালটাকে ভেদ করে সামনের দিকে আসতে চায় এবং ওই দেয়ালটা সহ ওই অঙ্গটা সামনের দিকে বের হয়ে আসে বা ফুলে ওঠে, তখন এটাকে বলি হার্নিয়া। খুব সাধারণত এটা পেটের দেয়ালেই বেশি হয়। পেটের ভিতরে যেই নাড়িভুঁড়িগুলি আছে, নাড়ি আছে, অন্যান্য অঙ্গ আছে, এই অঙ্গগুলি দেখা যায় যে পেটের কোনো একটা দুর্বল স্থান দিয়ে এটা সামনের দিকে চলে আসতে চায়। তখন দেখা যায় যে চামড়ার উপর দিয়ে ফুলে একটা টিউমারের মতো বা একটা বাড়তি অংশের মতো দেখা যায়। এই জিনিসটাকেই সাধারণত আমরা হার্নিয়া বলি। আচ্ছা, আপনি বললেন যে পেটের মধ্যে হার্নিয়া একটা হয়, তো হার্নিয়া কি সাধারণত পেটেই হয় নাকি শরীরের কোন কোন অংশে হার্নিয়া হতে পারে? আসলে জিনিসটা হচ্ছে এরকম যে শরীরের ভিতরেও কিছু কিছু অঙ্গ আছে যেটা কোনো একটা পর্দা দিয়ে, আবরণ দিয়ে আটকানো থাকে। ওইটাও যদি তার স্থান থেকে অন্য স্থানে যায়, ওটাকে আমরা হার্নিয়া বলি। ওটাকে বলি আমরা ইন্টারনাল হার্নিয়া, মানে ওটা পেটের ভিতরে হচ্ছে বা মাথায় হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি না। কিন্তু বাইরে যেটা বললাম আমরা, এটা সবসময় দৃশ্যমান এবং পেটে সবচেয়ে কমন আর কি। কমনলি পেটেই সবচেয়ে বেশি হয়, কারণ পেটের যে দেয়ালটা আছে তার ভিতরে নাড়িগুলি আছে, বা পেটের ভিতরে একটা প্রেশার ডেভেলপ করলে পরে আপনার ভিতরে যে পর্দাটা আছে ওটা দেয়ালের কোনো যদি দুর্বল অংশ থাকে ওই দিক দিয়ে এটা বের হয়ে আসতে চায়, ওটাকে হার্নিয়া বলে মেইন। হার্নিয়া যদি কারো হয়েছে, সেটা কি লক্ষণগুলো দেখলে মানুষজন বুঝতে পারবে যে হার্নিয়া প্রথমেই হয়েছে? বললাম যেটা, যে ফুলে যাওয়া। হয়তো স্বাভাবিক জীবনযাপন করছে, কোনো একটা অংশ দেখা গেল যে একটু ফুলে উঠছে, কিন্তু এই ফুলে ওঠাটা কি সবসময় থাকে না। অনেক সময় দেখা যায় শুয়ে পড়লে যখন পেটের প্রেশারটা কমে যায় তখন ওটা আবার চলে যায়। মানে মূল জিনিসটা আমরা হার্নিয়াতে দুইটা বলি কার্ডিনাল সাইন, মানে যেই দুটো জিনিস দেখলে আমরা বুঝবো যে এটা হার্নিয়া। একটা হচ্ছে কাশি দিলে বা কোনো রকম স্ট্রেইনে যদি জিনিসটা ফুলে ওঠে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কান্নাকাটি করলে ওই জিনিসটা ফুলে উঠছে, আবার যখন রেস্টে চলে যাচ্ছে তখন ওটা আবার চলে যাচ্ছে। মানে ওইটাকে বলি যে, যেটা চলে যাওয়াটাকে বলি আমরা রিডিউসিবিলিটি। যদি মেডিকেল টার্মে বলি ওটাকে বলি রিডিউসিবিলিটি, মানে একটা জিনিস বড় ছিল ওটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার কোনো একটা স্ট্রেইনে, কাশিতে ওটা দেখা যাচ্ছে বেড়ে উঠছে, মানে এটাকে বলি আমরা কফ ইম্পালস। মানে কোনো একটা ফোলা যদি কাশি দিলে বড় হয়, আবার এটা যদি ভিতরে চলে যায়, তাহলে এটাকে আমরা বলবো হার্নিয়া। এটা হচ্ছে একদম কমন লক্ষণ। হার্নিয়া আসলে কেন হয়? আচ্ছা, হার্নিয়া হওয়ার মূল কারণ অনেকগুলি আমরা ধরতে পারি। প্রথমে যদি আমি চিন্তা করি গঠনগত, যেটাকে অ্যানাটমিক্যাল বলি, যে মাসেলের কোনো জায়গাটা এমনিতেই জন্ম থেকেই দুর্বল ছিল। যেমন আমাদের দর্শকের সুবিধার জন্য বলি, যেটা সবচেয়ে কমন হার্নিয়া সেটা হচ্ছে কুচকিতে হয়। আমরা ইংলিশে বা আমরা মেডিকেল টার্মে বলি ইঙ্গুইনাল হার্নিয়া। এই জিনিসটা হচ্ছে যে আমাদের ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। জন্মের সময়ের পরে থেকে আমাদের যে অন্ডকোষটা পেটের ভিতরে থাকে, ওটা আস্তে আস্তে ডেভেলপমেন্টের সাথে সাথে নিচে নেমে আসতে থাকে। নিচে নেমে আসার সময় একটা ক্যানেলের মতো থাকে, যেটাকে আমরা বলি ইঙ্গুইনাল ক্যানেল। ওই ক্যানেল দিয়ে জিনিসটা নিচে নেমে আসে। ওই আসার সময় পেটের ভিতরে যে পর্দা থাকে, পেরিটোনিয়াম বলি আমরা, ওই পর্দাটাও সাথে নিয়ে আসে, যেটা জন্মের পর আস্তে আস্তে ওটা মিলিয়ে যায়। তখন কিন্তু আর পেটের ভিতরের সাথে বাইরের কোনো সম্পর্ক থাকে না, কিন্তু কারো কারো এটা থেকে যেতে পারে, জন্মগতভাবেই থেকে যেতে পারে। তাহলে এটা একটা উইকনেস, একটা পেটের একটা দুর্বল অংশ, অথবা যার মিলিয়ে গেল তারও কিন্তু এই জায়গাটা একটা দুর্বল অংশ থাকে, যার জন্য এই পেটের যে দুর্বল অংশ এটা অ্যানাটমিক্যাল, তো দুর্বল অংশ দিয়ে হতে পারে।
আরেকটা জিনিস হতে পারে একটু বয়স হয়ে গেলে, এটা তো ছোট বাচ্চাদের কথা বললাম, বয়স হয়ে গেলে যে জিনিসটা হয় মাসেলগুলো উইক হয়ে যায়, মাসেলের যে লেয়ারটা থাকে ওই মাসেলের লেয়ারটা উইক হয়ে যায়, যে পর্দা দিয়ে এটা আবরণ দেওয়া থাকে এটাও একটু উইক হয়ে যায়। তখন আর একটু বেশি বয়সে কনস্টিপেশন, তারপর কারো কারো প্রস্রাবের সমস্যা থাকে, এই সমস্যাগুলির কারণে বা কারো কারো হাঁপানি বা শ্বাসকষ্টের রোগী যারা থাকে তাদের কাশির সময় পেটে সবসময় একটা প্রেশার তৈরি হয়। এখন এই যে দুর্বল অংশ এবং পেটের প্রেশার দুইটা মিলে কিন্তু হার্নিয়াটা দেখা দিতে পারে। আরেকটা যদি মহিলাদের ক্ষেত্রে আমরা বলি, খুব কমন জিনিস হচ্ছে প্রেগনেন্সি। এখন অবশ্য প্রেগনেন্সির সংখ্যা অনেক কমে গেছে, আগে তো অনেক বেশি ছিল, মাল্টিপল প্রেগনেন্সি ছিল। তাতে হয় কি একটা পেটের দেয়াল একবার বড় হচ্ছে, স্ফীত হচ্ছে, আবার এটা কমে যাচ্ছে, এরকম করতে করতে আস্তে আস্তে দেখা যায় যে হয়তো পেটের কোনো একটা অংশে দুর্বলতা তৈরি হয়, অথবা পুরো পেটের দেয়ালটাই দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু হার্নিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটা জায়গা আছে উইক পয়েন্ট, যেটা হচ্ছে আমরা বলি নাভি। নাভির অনেক বাচ্চাদেরই দেখবেন যে একটু ফুলে থাকে, হ্যাঁ, ও কাশি দিলে একটু ফুলে ওঠে, ওটাও কিন্তু হার্নিয়া। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় 1 বছর 1.5 বছরে এটা অনেক সময় একা একাই ভালো হয়ে যেতে পারে, কিন্তু বড়দের ক্ষেত্রে এটা আর একসাথে এভাবে ভালো হয়ে যায় না। হয়তো ছোটবেলা থেকে উইকনেসটা ছিল, কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে বয়স হয়ে গেল তখন দুর্বলতাটা আবার দেখা গেল, তখন একটা হার্নিয়া হতে পারে। আরেকটা জিনিস আমরা বলি যেটা, সেটা হচ্ছে আপনার পেশাগত বলতে যারা ওয়েট লিফটিং করে বা অনেক ভারী জিনিসপত্র ওঠানামা করে, কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু হার্নিয়া হতে পারে। কারণ প্রতিনিয়ত আমরা পেটের ভিতরে একটা প্রেশার দিচ্ছি এবং প্রেশারটা পড়ছে পেটের দেয়ালে, তখন যদি কোনো আগে থেকে উইকনেস থাকে অথবা নতুন করে উইকনেস তৈরি হয়, তখন কিন্তু এখান দিয়ে হার্নিয়া হতে পারে। তাহলে আমি যদি এক কথায় বলি, তাহলে দেখা যাচ্ছে একটা হচ্ছে জন্মগত গঠনগত সমস্যা, আরেকটা হচ্ছে কাজের জন্য হতে পারে, আবার যাদের কনস্টিপেশন আছে দীর্ঘদিনের বা যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, তাদের ক্ষেত্রে হতে পারে। আবার বৃদ্ধ বয়সে এমনিতেও মাসেলের যে দেয়ালটা আছে ওটা উইকনেস থেকে হতে পারে, অথবা বৃদ্ধ বয়সে কাশি, কনস্টিপেশন, প্রস্রাবের সমস্যা তো খুব কমন, ওটার থেকে হতে পারে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত প্রেগনেন্সি। আরেকটা ইম্পর্টেন্ট আছে, পেটে যদি কোনো অপারেশন হয়ে থাকে কখনো, তাহলে এই অপারেশনের স্কার বলি আমরা, অপারেশনের যে দাগটা, এই জায়গাতেও কিন্তু উইকনেস, পেটের একটা উইকনেস, এখান দিয়েও হার্নিয়া হতে পারে, এটাকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। আচ্ছা, আপনি অনেকগুলো লক্ষণও বললেন এবং কাদের হতে পারে, কারা ঝুঁকিতে, এটাও বললেন। আপনি আমাদের একটু আমাদের রোগীরা আসলে কখন চিকিৎসকের কাছে যাবেন? একটা তো হচ্ছে যদি খুব সচেতন রোগী হয়, তাহলে যেহেতু তার একটা নর্মাল লাইফস্টাইলের মধ্যে হঠাৎ করে সে একটা দেখতে পাচ্ছে ফোলা, স্বাভাবিকভাবেই অস্বাভাবিকতা নিয়ে আসে। অনেকে আবার চিন্তা করে অস্বাভাবিকতা আছে যে আমি হয়তো একটু পরে যাই। সাধারণত যেই জিনিসটা হয়, এমনিতে যদি কোনো জটিলতা না হয় তাহলে হার্নিয়া খুব একটা সমস্যা করে না, কিন্তু প্রায়ই এটা জটিলতায় পড়ে যায়। কারণ হচ্ছে যে আমাদের পেটের দেয়ালে যে ছোট অংশ দিয়ে ভিতরের নাড়িটা বের হয়ে আসতে চায়, ওইটাকে আমরা বলি নেক, মানে গলা আর কি, সোজা হিসাব। তো ওই গলাটা যদি ছোট থাকে, তাহলে মনে করেন পেটের ভিতরের নাড়িটা বাইরে বের হয়ে আসলো, তো এখানে ফ্লুইড জমবে, খাবার দাবার জমলে কি হবে, এই পাশটা বড় হয়ে যাবে, তখন কিন্তু আর নেক দিয়ে ভিতরে ঢুকবে না। যদি ভিতরে না ঢুকে তাহলে ব্যথা শুরু হবে, প্রথম লক্ষণ, যে কারণে সাধারণত ডাক্তারের কাছে যায়। 1 নম্বর হচ্ছে ব্যথা, 2 নম্বর হচ্ছে এটা আটকে যাওয়া, আগে যাওয়া আসা করতো এখন আর যাচ্ছে না, আটকে যাচ্ছে। আরেকটা জিনিস হতে পারে, যখন এই পাশে আপনার ফুলে থাকলো, নেকের কাছে যখন কনস্ট্রিকশনটা হয়, তখন ওখানকার ব্লাড সাপ্লাই আস্তে আস্তে কমতে থাকে, তখন যে অংশটা বাইরে আছে ওটা কিন্তু অনেক সময় ওখানকার রক্ত সরবরাহটা কমে যায়। রক্ত সরবরাহ যদি কমে যায়, জানেন যে আমাদের শরীরের রক্ত মাধ্যমেই কিন্তু আমরা নিউট্রিশন পাই, তাহলে ওখানে নিউট্রিশন পাবে না, ওই জায়গাটা কিন্তু পচেও যেতে পারে, এটা থেকে অনেক সময় মৃত্যুর ঝুঁকিও হতে পারে। আচ্ছা, সাধারণত ব্যথা বা আটকে যাওয়া বা এরকম যদি সমস্যা মনে হয়, তখন সাধারণত রোগীরা আসে। তখন কি ধরনের পরীক্ষা নিরীক্ষায় আসলে নির্ণয় করা হয় যে হার্নিয়া হয়েছে কিনা? সাধারণত হার্নিয়া ডায়াগনোসিসের জন্য খুব একটা বেশি পরীক্ষা লাগে না। আমি যে প্রথমে বললাম কাশি দিলে ফুলে উঠছে, আবার ভিতরে চলে যাচ্ছে, এই দুইটা জিনিস দেখে আমরা বুঝতে পারি যে এটা হার্নিয়া। আচ্ছা, তারপরেও আসলে মেনলি হার্নিয়াটা লাগে হচ্ছে আন্ডারলাইং আর কোনো কজ আছে কিনা এটা দেখার জন্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি কি চিকিৎসা পদ্ধতিতে যেতে চাই বা চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার জন্য আমার কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে। খুব সিম্পল পরীক্ষার মধ্যে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করেই অনেক সময় পেটের দেয়ালে কোথাও গ্যাপ আছে কিনা বা কত সেন্টিমিটার গ্যাপ, এই জিনিসটা আমরা ওখানে পেয়ে যাই। তবে সাধারণত পেটের দেয়ালে বড় ধরনের হার্নিয়া হলে পরে আমাদের মাপটা এভাবে আসে না, অনেক সময় সিটি স্ক্যান আমাদের করতে হয়। আর আন্ডারলাইং কজ বলতে পেটের ভিতরে কোনো টিউমার অথবা পেটের ভিতরে প্রেশারটা কেন বাড়ছে, অন্য কোনো ডিজিজ আছে কিনা, এগুলি দেখার জন্য হয়তো অনেক সময় আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান এগুলো আমাদের করা লাগে। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষার পর আসলে চিকিৎসা পদ্ধতিটা কি, হার্নিয়ার কি ধরনের চিকিৎসা দেওয়া হয়? অনেকে বলে, যেটা রোগীরা আমি প্রায় বলে যে আমার তো হার্নিয়া হয়েছে, হয়তো আগে ডায়াগনোসিস করা, আমি কি চিকিৎসা মানে অপারেশন ছাড়া কোনো ওষুধে বা কোনো লাইফস্টাইল চেঞ্জে আমি এটা ঠিক করতে পারি কিনা। জি, যদি হার্নিয়া না হয়ে থাকে
তাহলে প্রতিরোধের ব্যবস্থা হয়তো থাকতে পারে। বাট হার্নিয়া হয়ে গেলে এইটার একমাত্র পার্মানেন্ট চিকিৎসা হচ্ছে অপারেশন। সার্জারি ছাড়া আসলে হার্নিয়া ঠিক করার কোনো চিকিৎসা নেই। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা বলি, যেটা হয়তো খুব ছোট হার্নিয়া, এখনও অবস্ট্রাকশন বা যে জিনিসটা বললাম ব্যথা ট্যাথা শুরু হয়নি, পেশেন্টরা কিন্তু তখন ওটা চায় না অপারেশন করতে, লাইফস্টাইল দিয়ে ঠিক করতে চায়। কিন্তু হার্নিয়া একবার হয়ে গেলে ওটাকে আর সাধারণত আর ছোট হয় না, বরঞ্চ আস্তে আস্তে বড় হতে থাকে। যে কোনো জায়গাতেই একটা যদি গ্যাপ থাকে, এমনিতে সাধারণভাবে আমরা যদি বলি যে কোনো কাপড়ে বা মশারিতেই, একদম সাধারণভাবে মশারিতে একটা ছোট ফুটা হলে কিন্তু ওইটা আর ছোট হয় না, আস্তে আস্তে কিন্তু বড়ই হতে থাকে। মানে হার্নিয়া একবার হয়ে গেলে আসলে এটা অপারেশন লাগবে। আচ্ছা, তো অপারেশন এখন কি আধুনিক কোনো পদ্ধতি আছে? জি, অবশ্যই আছে। এখন আমরা হার্নিয়ার তো আসলে অপারেশনের অনেকগুলি পদ্ধতি আছে। ইঙ্গুইনাল হার্নিয়ার জন্য একরকম, ইনসিশনাল হার্নিয়া বা ভেন্ট্রাল হার্নিয়া আমরা যেটাকে বলি, যে পেটের দেয়ালের অন্য অংশে যেগুলি হয়, সবগুলোর জন্য আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি আছে। যেমন আগে আমরা যেটা করতাম, যে হার্নিয়ার জায়গাটাতে হার্নিয়াকে রিলিজ করে দিতাম, যে জিনিসটা বের হয়ে আসছে ওটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা দেয়ালটাকে আবার রিপেয়ার করে দিতাম। এখন অপারেশন আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি কেটে অপারেশন, ওপেন সার্জারি যেটা, ওটাতে কিন্তু এখন আমরা মেশ ব্যবহার করি। মেশ মানে একটা জালের মতো, যে জিনিসটা অনেকটা কাপড় রিপু করা দেখেছেন, কাপড় রিপু করার সময় পিছনে একটা কাপড় দিয়ে নিয়ে তারপর রিপু করে, অনেকটা এরকমই, যে আমরা ওই দেয়ালের যে জায়গাটা উইকনেস ওইখানে আমরা একটা মেশ দিয়ে দিই। এটা পলিপ্রোপাইলিন মেশ বলে, মেডিকেটেড থাকে, নন মেডিকেটেড থাকতে পারে। এটা যাতে শরীর গ্রহণ করতে পারে এরকমভাবেই এটা তৈরি এবং স্টেরাইল থাকে। আমরা ওই মেশটা দিয়ে করলে পরে দেখা যাচ্ছে যে আগে আমরা যেটা সুতা দিয়ে রিপেয়ার করতাম তার চাইতে এটা অনেকটা আধুনিক এবং রেজাল্টও ভালো। এখন আমরা ওপেন অপারেশনও কমিয়ে দিয়েছি। ওপেন অপারেশন করলে যেমন বড় একটা কাটা দাগ থাকে, ঘা শুকানোর একটা ব্যাপার থাকে, অনেক দিন সে আবার তার নর্মাল লাইফে ফিরতে তার অনেক দিন সময় লাগে। এই জিনিসগুলি চিন্তাভাবনা করে এখন রিসার্চ করে সব কিছুর পরে দেখা গেছে যে ল্যাপারোস্কোপিক্যালি আমরা অপারেশনটা করতে পারি। ল্যাপারোস্কোপিক্যালি অপারেশন অনেক ধরনের আছে, তার ভিতরে যেহেতু আমি মেডিকেল টার্মে বললে সাধারণ যারা আছেন, আমার দর্শক যারা আছেন, তারা এটা ভালো করে বুঝতে পারবেন না। তো এটুকু জেনে রাখেন যে ল্যাপারোস্কোপি করে আমরা পেটের যে লেয়ারগুলি আছে, এখানে অনেকগুলি লেয়ার থাকে, বিভিন্ন লেয়ারে এক এক অপারেশনের টেকনিকে এক একটা লেয়ারে আমরা ওই মেশটা বসাই। এটা নির্ভর করছে তার হার্নিয়াটা কেমন এবং কোন লেয়ারে মেশটা দিলে পরে পেশেন্টের জন্য উপকার হবে, পেইন কম হবে অথবা পেইন হবে না, অথবা রিকারেন্স মানে আবার হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমরা সেইভাবেই সাধারণত এখন করে থাকি। আচ্ছা, তার মানে এখন ল্যাপারোস্কোপিক সার্জারিটা বেশি করা হচ্ছে? ল্যাপারোস্কোপিক সার্জারিটাই এখন আস্তে আস্তে বেশি হচ্ছে। না, বেশির কথা যদি বলেন ওপেনটাই বেশি হয়, কিন্তু আস্তে আস্তে আমরা অনেকটাই চেঞ্জ হয়ে আসছি। খরচ কি রকম ল্যাপারোস্কোপি বা ওপেন সার্জারি? ওপেন সার্জারিতে ঠিক সার্জারির সময়কার খরচটা যদি আমি ধরি, অপারেশনের খরচটা কম হয়, ল্যাপারোস্কোপিতে একটু বেশি। কেন বেশি আমি বলছি, কিন্তু দেখা যাচ্ছে ওপেনের যেমন তার হসপিটাল স্টে বাড়ছে, ওষুধের পরিমাণ বাড়ছে, আবার আল্লাহ না করুক যদি ইনফেকশন হয় তখন আবার সেটাকে সারানোর জন্য যেই খরচ, তাতে দেখা যায় যে আলটিমেটলি খরচ কিন্তু ওপেনেও বেড়ে যেতে পারে। ল্যাপারোস্কোপিতে ইনফেকশনের চান্সটা একটু কম থাকে, যেমন ওখানে ওপেন উন্ড থাকে না, এখানে আমরা ছোট 2-3টা ফুটা করে আমরা মেশিন দিয়ে কাজটা করি, যার জন্য ফুটাগুলি তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার জন্য হসপিটাল স্টেটাও তার কমে যায়, সে তার নর্মাল লাইফে চলে যেতে পারে তাড়াতাড়ি। সেই হিসেবে যদি আমি খরচ চিন্তা করি তাহলে কিন্তু দুই পাশের খরচ সমান সমানই। তারপর ল্যাপারোস্কোপিতে খরচটা বেশি হয়, কারণ হচ্ছে আমরা কিছু ভিতরে মানে মেশটা বসানোর জন্য কিছু ওটাকে আমরা বলি ট্র্যাকার ইউজ করি, কিছু কিছু যন্ত্রপাতি ইউজ করি, ওগুলি একটু বেশ কস্টলি। অথবা পেটের ভিতর দিকে দিয়ে আমরা যেই মেশটা ব্যবহার করি, এই মেশটা পেটের ভিতরে থাকবে, এই নাড়িভুড়ি যেন এটার সাথে লেগে না যায়, যার জন্য ওটা আলাদাভাবে তৈরি। ওই মেশগুলি দেখা যায় আমরা বাইরে থেকে যেটা ওপেনে ব্যবহার করতাম তার প্রায় 3-4 গুণ বেশি। এই কস্টটা আসলে মেনলি এখানটাতে লেগে যায়। সার্জারি বা হাসপাতালের খরচটা তেমন একটা লাগে না, আপনার ওইটাতেই মেনলি খরচটা লেগে যায়। এমনিতে তো সরকারি হসপিটালে, আপনি যেমন ঢাকা মেডিকেলে আছেন, সেখানে তো খরচ নিশ্চয়ই অনেক। হ্যাঁ, ঢাকা মেডিকেলেও কিছু খরচ ল্যাপারোস্কোপি করতে গেলে লাগে, কারণ হচ্ছে যে আসলে আপনারা জানেন যে ঢাকা মেডিকেলে তো আসলে যেই কটা বেড থাকে ওই বেড অনুযায়ী ওষুধ থাকে, বা স্পেশাল ওষুধগুলি আসলে ভর্তুকি দিয়ে সরকারিভাবে পারেও না, যে কারণে হয় কি আমাদের এখানে তো লোডটা অনেক বেশি, যার জন্য দেখা যায় যে 100 বেডের জায়গাতে 100 বেড হয়তো আছে কিন্তু রোগী ভর্তি থাকে প্রায় 300-400। হ্যাঁ, সবারটা আসলে আমরা পারিও না। এখানে যে জিনিসটা হয়, যেহেতু অপারেশনের খরচ নেই বা বেড ভাড়া লাগছে না, সেই ক্ষেত্রে অনেকটা খরচ কমে আসে। তখন কিন্তু পেশেন্টরা নিজেরাই বলে যে আমি ল্যাপারোস্কোপি করতে চাই। ল্যাপারোস্কোপির জন্য যেই ওষুধ বা যেই ইনস্ট্রুমেন্টগুলি হাসপাতালে সাপ্লাই নেই,
সেই জিনিসটা কিন্তু তারা কিনে দেয়, আমাদেরকে কিনে দিলে আমরা কিন্তু ল্যাপারোস্কোপিটা করে দিই। আচ্ছা, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আবার যাতে ফিরে না আসে। তো আমাদের দর্শকদের অনেক প্রশ্ন যে কারো একবার হার্নিয়া হলে অপারেশন করলো বা চিকিৎসা করলো, আবার কি ফিরে আসার কোনো ঝুঁকি আছে? জি, হতে পারে। অ্যাবসোলুট বলে আসলে কিছু নেই। জিনিসটা যেটা যে কোন পর্যায়ে অপারেশনটা করেছেন, কোথায় অপারেশনটা করেছেন, অনেক কিছু মিলিয়েই বা পেশেন্টের ফ্যাক্টর থাকে কিছু। পেশেন্ট ফ্যাক্টরের ভিতরে আমি যদি প্রথম দিকে আসি, পেশেন্ট ফ্যাক্টর হচ্ছে যেমন আমি বললাম যে যারা ওয়েট লিফটিং করেন বা যাদের কনস্টিপেশন আছে রেগুলার, অথবা যাদের প্রস্রাবের সমস্যা, আমরা বলি যে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, একটু বয়স 50-60 পার হয়ে গেলেই কিন্তু হতে পারে, বা যাদের শ্বাসকষ্ট আছে, এই পেশেন্টদের যখন আমরা অপারেশন করি তাদের এই শ্বাসকষ্ট বা কনস্টিপেশন এগুলির ট্রিটমেন্ট কিন্তু আমরা কিন্তু বলে দিই যে আপনি কিন্তু এটা সবসময় কন্ট্রোলে রাখতে হবে। উনি যদি এটা কন্ট্রোলে না রাখে তাহলে কবে পেটের প্রেশারটা বাড়বে, তাহলে আমি যেই জায়গাটা রিপেয়ার করে দিলাম ওই রিপেয়ারটা কিন্তু রেস্ট পাচ্ছে না। একটা দেয়ালে যদি ভাঙা অংশ থাকে, আমি দেয়ালটা যদি সিমেন্ট দিয়ে রিপেয়ার করে দিই, তারপরে যদি সারাক্ষণ প্রেশার দিতে থাকি, তাহলে ওই অংশটা কিন্তু থাকবে না। তো এখানকার বিষয়টাও তাই, যে আমি রিপেয়ার করার পরে যেই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি ছিল, যেই কারণে হার্নিয়াটা হচ্ছিল, বা যেই লাইফস্টাইল এই হার্নিয়াটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ওই লাইফস্টাইল যদি আগের মতো থাকে তাহলে কিন্তু আবার হার্নিয়া হতে পারে। এটা একটা পেশেন্ট ফ্যাক্টরের কথা বললাম। এরপরে আসে সার্জারি ফ্যাক্টর, যেমন ইমার্জেন্সি, যে প্রথমে বলেছিলাম যে যদি ব্যথা হয়, অবস্ট্রাকশন যদি হয়, অথবা যদি রক্ত সরবরাহ কমে যায়, ওটাকে আমরা বলি স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এই অপারেশনগুলিতে সাধারণত একটু ইনফেক্টেড এরিয়া থাকে, ওই জায়গাতে আমরা মেশ ব্যবহার করি না। ওখানে আমরা কিন্তু যেটা করি, আমরা তখন তার লাইফ সেভিং অপারেশন করি, জাস্ট রিপেয়ার করে দিয়ে আসা। তো সেই রিপেয়ারটা কিন্তু পরবর্তীতে আবার নষ্ট হতে পারে। অথবা যদি যেখানে আমি সার্জারি করলাম ওখানে যদি ইনফেকশন হয়ে অনেক সময়, মেশ তো বাইরের একটা জিনিস, শরীর অনেক সময় মেশ গ্রহণ করে না, রিজেক্ট করে। সেই সব ক্ষেত্রেও কিন্তু আবার যখন আমি রিপেয়ার, আমাকে হার্নিয়াটা তো ভিতরের মেশটা কিন্তু আমাকে সরিয়ে ফেলতে হয়, সেই সব ক্ষেত্রেও কিন্তু আবার রিপেয়ার করতে পারে। তার মানে আমার জিনিসটা হচ্ছে যে অপারেশনটা সেফ হতে হবে, পেশেন্ট ফ্যাক্টরগুলি ঠিকঠাক থাকতে হবে, ডায়াবেটিস এগুলি কন্ট্রোলে থাকতে হবে, এবং পরবর্তী লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। যেমন যে ওয়েট লিফটিং করতো তাকে প্রফেশন চেঞ্জ করতে হবে, অথবা ওয়েট কম লিফট করে কাজটাকে একটু মডিফাই করে নিতে হবে। যার শ্বাসকষ্ট আছে, কাশি আছে, উনি শ্বাসকষ্ট কাশি হলেই প্রথমেই চিকিৎসক দেখিয়ে আগেই ট্রিটমেন্ট করে ফেলবেন, যেন এটা বাড়তি না হয়, ইত্যাদি। আচ্ছা, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে যারা যে একদম শেষ পর্যায়ে অনেক ব্যথা নিয়ে আসলো, তার আসলে আবার ফিরে আসার একটা ঝুঁকি থাকে। তো প্রথম দিকে নিজেরাই লক্ষণগুলো বুঝতে পারলে চিকিৎসকের কাছে আসা উচিত। আর অনেকে আছে যে সার্জারি করতে ভয় পায় বা ব্যথা হচ্ছে না তেমন গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করছে। দীর্ঘমেয়াদে অবহেলায় কি কোনো প্রভাব পড়তে পারে? হ্যাঁ, জি। ওই যে প্রথমে বলেছিলাম যে একটা ছোট ফুটা যদি কোথাও হয়, ওটা আসলে কখনো ছোট হয় না, আস্তে আস্তে বড় হতেই থাকে। তা হার্নিয়াটাও এরকম ছোট থাকলে পরবর্তীতে দীর্ঘ সময় পার হলে এটা বড় হয়ে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রথম দিকে এটা যাওয়া আসা করে, কিন্তু যাওয়া আসা করতে করতে যখন একটা ঘর তৈরি হয়ে যায় তখন কিন্তু সেই ঘরে থাকতে শুরু করে। তার মানে ওখানে আমরা বলি অ্যাডেশন, ওখানে কিন্তু সে পার্মানেন্ট হয়ে যায়, অনেক সময় আর যেতে চায় না। যখন ওখানে চলে গেল, যদি কোনো নারীর যদি ওখানে ভিতরে থেকে থাকে, তাহলে আমাদের ভিতরে যে আমরা খাওয়া দাওয়া করছি, ভিতরে ফিকাল ম্যাটার যেগুলি ঘোরাঘুরি করছে, ও কিন্তু ওখানে গিয়ে আটকে যেতে পারে। হ্যাঁ, হয়ে পরবর্তীতে কিন্তু অবস্ট্রাকশন নিয়ে আসে, আমরা যেটাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলি, নারীর প্যাচ লাগা বলি। নারীর প্যাচ লাগা যেমন একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, অপারেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এখানেও যদি অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে কিন্তু লাইফ সেভিং অপারেশন করতে হবে। অথবা ওই যে প্রথমে বললাম রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে তখনও কিন্তু আলটিমেটলি অপারেশন হতে হবে। দীর্ঘমেয়াদী যদি এইভাবে থাকে তাহলে কিন্তু অবস্ট্রাকশন হওয়া, তারপরে রক্ত সরবরাহ কমে যেয়ে পচে যাওয়া, এই সমস্যাগুলি হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে আমি ইঙ্গুইনাল যেটা হার্নিয়ার কথা বলি, সেই ইঙ্গুইনাল হার্নিয়াটা যেহেতু আস্তে আস্তে অনেক সময় এটা করে কি অন্ডকোষের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তার পরবর্তী বিবাহিত জীবন অথবা বাচ্চা কাচ্চা হওয়ার বিষয়গুলিতেও কিন্তু ইফেক্ট পড়তে পারে। আচ্ছা আচ্ছা, তো শুরুতেই চিকিৎসা করলে এই জটিলতাগুলো এড়ানো সম্ভব? অবশ্যই। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, আপনি আমাদের একটু বলবেন যে হার্নিয়া কি প্রতিরোধ করা যায়? ওকে, ফাইন, খুব সুন্দর প্রশ্ন। এটা যেমন আমি অনেক পেশেন্ট পাই, তারা কিন্তু যেমন হয়তো উনি তার আত্মীয় নিয়ে এসেছেন, ওনার হার্নিয়া নেই, কিন্তু উনি জিজ্ঞেস করে আমি কি করলে হার্নিয়াটা প্রিভেন্ট করতে পারবো। যদি জন্মগত কোনো ত্রুটি থেকে হয়ে থাকে, এটা আসলে প্রিভেন্ট করার উপায় নেই, বরঞ্চ যেটা লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে আমরা বলি অপারেশন করে ফেলতে। আর যদি কেউ মনে করে যে আমি ওয়েট লিফটিং করি বা নিজে ভয় পায় যে আমার যদি হার্নিয়া হয় কিনা, তো এক নম্বরে যদি আমি বলি রেগুলার এক্সারসাইজ মানে আমাদের পেটে যে দেয়ালের মাসেলগুলি আছে, মাসেলগুলিকে অ্যাক্টিভ রাখা, শক্ত রাখা। হ্যাঁ, আমি শুয়ে বসে থাকলে কিন্তু আরও অনেকে মনে করে যে আমার পেট তো অনেক মোটা,
তাহলে আমার দেয়াল বড়, আসলে কিন্তু ঘটনাটা তা না। জিনিসটা হচ্ছে যে একটা পাতলা কাগজের উপরে আপনি যদি আলাদা করে কোনো কিছু বসিয়ে দেন তাহলে কিন্তু কাগজটা আরও দুর্বল হবে। তাহলে আমাদের পেট বড় হলেই আমার পেট স্ট্রং তা না। সেই ক্ষেত্রে পেট স্ট্রং রাখা সেটা হচ্ছে যে দৈনিক, অন্তত আমরা যারা খুব সেডেন্টারি লাইফস্টাইল বা অফিসিয়াল কর্পোরেট জব করি তাদের ক্ষেত্রে অনেক সময় হয় না, অন্তত যদি দ্রুত হেঁটেও হলেও মানে হালকা যে এক্সারসাইজগুলি আছে এগুলি যদি মেনটেন করি, যাদের কাশি সমস্যা, যাদের কনস্টিপেশন সমস্যা, এই জিনিসগুলিকে আমরা যদি বাড়তে না দিই, এটা একটা ব্যাপার আছে। আর আরেকটা বিষয় হচ্ছে একটু বয়স হয়ে আসলে কিন্তু প্রোস্টেটের সমস্যা খুব সবারই থাকে, প্রস্রাবের সমস্যা থাকে একটা। এই জিনিসগুলির চিকিৎসা যদি আমরা আগে থেকে করতে পারি, ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে আমি কতটুকু ওজন নিতে পারবো, আমার কতটুকু ওজনের কাজ করা উচিত, এটা যদি আগে থেকে বুঝি, ওয়েট লিফটিং জাতীয় কাজগুলি যদি আমি অ্যাভয়েড করি, তাহলে হয়তো হার্নিয়াটা প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, তো হার্নিয়া হলে মানে হার্নিয়ার লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিলেই আসলে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। জি, আমার কথা হচ্ছে যে সাধারণত আমাদের রোগীরা যেটা হয়, ব্যথা না হলে, কোথাও রক্তপাত না হলে, জ্বর না আসলে আমরা যেতে চাই না। কিন্তু কিছু কিছু জিনিস যা বরঞ্চ প্রথমে চিকিৎসা করলে কিন্তু আমি চিকিৎসা ব্যয় তো শুধু না, আমার যেই ঝুঁকিও আমি এড়াতে পারি। যে একটা ইমার্জেন্সি অবস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে বা স্ট্র্যাঙ্গুলেশনের পরে যেই মৃত্যু ঝুঁকি থেকে যায়, ওই জিনিসটা যদি ব্যথাটা হওয়ার আগেই যদি আমি আগেই বুঝতে পারি যে আমার হার্নিয়া হচ্ছে, আমি যদি তখনই চিকিৎসা নিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার এই ঝুঁকিতে আমাকে আর পড়তে হয় না। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।